সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আমরা জিতে গেছি। মা, মা, এবার আমায় আজ্ঞা দিন। না মা, এবার আমায় যেতেই হবে। আচার্য আমার জন্য অপেক্ষা করছেন, আর তারপর আমার মাকেও আমায় বাঁচাতে হবে। মা, তোমার প্রতি আমার যত কর্তব্য ছিল আমি তা পালন করেছি, কিন্তু এখন যে মা আমায় জন্ম দিয়েছে সেই মাকে ধননন্দ বন্দী করে রেখেছে। আর আমায় মাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি যেতে হবে। তার আগে আমাকে নিজের আচার্যকে সাহায্য করতে হবে, আর তারপর আমার মাকে বাঁচাতে হবে। কেঁদো না মা, এত সাহস হয় কি করে তোমার? কি ভেবে তুমি এতটা দুঃসাহস দেখালে? তুমি ওই আক্রমণকারী সম্রাটকে আমাদের রাজ্য থেকে সুরক্ষিতভাবে যাবার আমন্ত্রণ জানিয়েছ, অর্থাৎ ওর সৈন্যরা আমাদের রাজ্য থেকে ভারতের অন্য রাজ্যকে দখল করার জন্য আমাদেরই চোখের সামনে দিয়ে যাবে, আর আমি নপুংসকের মতো শুধু দেখে যাব আর আমাদের ভাইদের হত্যাকারীকে সহায়তা করব। আমি এটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমারই সন্তান এই রকম দেশদ্রোহিতা করবে। পিতা, এটা একটা মহান সন্ধি যেটা গান্ধারকে শক্তিশালী করে তুলবে, আর আমাদের রাজ্য এই গান্ধার আরো বিস্তার লাভ করবে। আপনি ঠিকই বলছেন অমিত কুমার। আক্রমণকারী সিকান্দারের সাথে বন্ধুত্ব আমাদের শক্তিকে গান্ধারের সীমার বাইরে পর্যন্ত ছড়িয়ে দেবে, কিন্তু তাতে আমাদের মা, আমাদের জন্মভূমি শত্রুদের হাতে সঁপে দেব আমরা। আমাদের আপন ভাই নিজেরই আরেক ভাইয়ের সীমার বিস্তারের মোহতে এক বিদেশিকে রাষ্ট্রের সুরক্ষা দেওয়ার জন্যে মারা যাবে। কিন্তু সেনাপতি সিংহারান, আপনি যে সমস্ত ভাইদের কথা বলছেন ওরা আমাদের শত্রু।
আমরা ভাইয়েরা একে অপরের সাথে যতই লড়ি না কেন, সেটা আমাদের নিজেদের ব্যাপার। কিন্তু যদি কোনো বিদেশি আক্রমণকারী আমাদের মাতৃভূমির উপরে কুদৃষ্টি দেয়, তাহলে আমরা তার সাথে সন্ধি করব না, তার চোখ উপড়ে নেব। সেনাপতি সিংহারান, নিজের কর্তব্য ভুলে যাচ্ছেন। একজন সেনাপতির কর্তব্য হলো যে আদেশ তাকে দেওয়া হবে সেটাই পালন করা। আর আমি গান্ধারের যুবরাজ আপনাকে আদেশ দিচ্ছি যে আমরা সম্রাট সিকান্দারের সাথে থাকব, ওনাকে সাহায্য করব, আমাদের রাজ্যে ওনাকে রাজকীয় সম্মান দেব। আমি কি কথাটা জানতে পারি? তোমার কি অধিকার আছে যে আমাদের সেনাপতিকে তুমি দেশদ্রোহিতার আদেশ করছো? কারণ এখনো আমি বেঁচে আছি, আর আমি বেঁচে থাকতেই গান্ধার নিজের মাতৃভূমির সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না, কখনো না। আরে আপনি কথাটা বোঝার চেষ্টা কেন করছেন না পিতা? বিশ্বের সবচেয়ে মহান সম্রাট আমাদের বন্ধু হবে, আমাদের সঙ্গে থাকবে। তাহলে গান্ধারের সৈন্য সংখ্যা বাড়বে, গান্ধারের বিকাশ হবে, গান্ধার বিশ্ব প্রসিদ্ধ হয়ে উঠবে পিতা। আর সব থেকে বড় কথা হলো এটা পিতা, এই যে ছোট ছোট জনপদে বিভক্ত ভারত, সেটা আর থাকবে না। যেটা থাকবে সেটা হলো এই গান্ধার, বিশাল গান্ধার। আমার একটা কথা সব সময় মনে রাখবে কুমার, আমাদের মাতৃভূমির সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে আমি তাকে জীবিত রাখব না। যদি সে আমার নিজের সন্তানও হয়। কিছুতেই ছাড়বো না আমি তাকে। চন্দ্রগুপ্ত এখনো এলো না। হে ভগবান, আমি যে কথা আমার তোকে বলেছি তাতে চন্দ্রগুপ্তের যেন কোনো অনিষ্ট না হয়। চলে আসবে চাণক্য, ওর জন্য কেন চিন্তা করছেন? ও বুদ্ধিমান, আর নিজের দায়িত্ব চন্দ্রগুপ্ত খুব ভালো করে জানে। ও নিশ্চয়ই আসবে। আচার্য, আমরা আপনার কথা অনুযায়ী বস্তা ভর্তি সব সোনা কাঠ আর নুনের বস্তা দিয়ে বেঁধে দিয়েছি আচার্য। তাহলে আর কার জন্য অপেক্ষা করছি? ফেলে দাও ওগুলো জলে। লোখণ্ডীর মানুষদের মধ্যে সোনা বিতরণ করার পরে আমাদের পাঞ্চাল পৌঁছতে হবে। এক্ষুনি ফেলতে শুরু করো। আজ্ঞা আচার্য।
নাও এসে গেছে চন্দ্রগুপ্ত। ধননন্দ? ধননন্দ কি করে জানতে পারলো যে আমরা এখানে রয়েছি? চন্দ্রগুপ্তর যেন কিছু না হয়। এবার কি হবে আচার্য? এই বিপদ থেকেও আমরা বেরিয়ে যাব, বিশ্বাস রাখো। এক্ষুনি বস্তাগুলো জলে ফেলো। আজ্ঞা আচার্য। এটা কি করলি তুই? আরে ওটাতে ধন ছিল, ধন জলে ফেলে দিলি তুই সেগুলো। তুই জানিস ওগুলোতে, তুই কি জানিস যে কত ধন ছিল ওখানে? এতটাই যাতে সারা মগধ সুখে বাঁচতে পারে, কিন্তু এরকম হচ্ছিল না। ওই সমস্ত ধন মগধের জনতার জন্য ব্যয় করা হচ্ছিল না। ওই ধনকে আপনার রাজকোষে সবার কাছ থেকে লুকিয়ে রেখে আপনার নিজের ফুর্তির জন্য ব্যয় করা হচ্ছিল। দেখছো, এই দুষ্ট শিক্ষক আবার আমাকে শিক্ষা দিতে চলে এসেছে। আমাকে শেখাচ্ছে আমার কি করা উচিত আর কি নয়। তেরেকেটে ধার। না মহারাজ ধননন্দ, আমি কেবল আপনাকে একজন রাজার কর্তব্য বলছিলাম। আরে তুই কে যে আমাকে কর্তব্য শেখাতে এসেছিস? আমি সেই মগধের পুত্র যেখানকার জনতা আপনার কুশাসনে ত্রস্ত হয়ে আছে মহারাজ। এই সেই মগধ যা ভারতের কেন্দ্র, সমস্ত ভারত ভূখণ্ডের শক্তি, আর যেই সম্পূর্ণ ভারতবর্ষকে নিজের মা বলে মেনে নিয়েছে। আমি সেই চাণক্য মহারাজ ধননন্দ। আরে তুই কে যে আমাকে কর্তব্য শেখাতে এসেছিস? আমি সেই মগধের পুত্র যে নিজের মাকে যে কোনো মূল্যে সেই রাক্ষসের হাত থেকে বাঁচাতে চায়, তার থেকে যে বিশ্বজয়ী হওয়ার জন্য ম্যাসিডোনিয়া থেকে পার্সিয়া পর্যন্ত প্রতিটি জনপদকে দাসত্বের শিকল পরিয়েছে। নিজের মার দিকে ওঠা প্রত্যেকটা চোখকে আমি উপড়ে ফেলতে চাই মহারাজ ধননন্দ। এমনকি সেই চোখ যদি সেই দুরাচারী সিকান্দারের হয় তবুও। তুই কি বলছিস? কেন বলছিস? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। দেখ দুষ্ট ব্রাহ্মণ, তুই যাকে মা মানতে চাইছিস মান, যাকে বাঁচাতে চাইছিস বাঁচা, কিন্তু আমার কোষাগার কেন লুট করছিস? আমার মনে হয়েছিল যে নিজের দেশ আর নিজের মাতৃভূমির সুরক্ষার সমস্ত দায়িত্ব আপনার। কিন্তু এখন যখন আপনাকে এতবার বোঝানোর পরেও আপনি নিজের দায়িত্ব ভুলে যাচ্ছেন, তখন আমার মনে হয় যে এই কাজের দায়িত্ব আমাদের শিক্ষকদেরই নিতে হবে। দেখো দেখো, এই দুষ্ট শিক্ষককে নিজের কাছে জমির একটা ছোট্ট টুকরো নেই, কিন্তু সমস্ত ভারতকে ও মা মা করে বাঁচিয়ে রাখবে। দাদা দাদা দেখেন, একজন শিক্ষককে সাধারণ ভাবার ভুল কখনো করবেন না। প্রলয় আর সৃজন
দুটোই তার কোলে খেলা করে। তুই প্রলয় নিয়ে আয় কিংবা সৃজন কর, কিন্তু তুই যে আমার রাজকোষ লুট করেছিস সবার আগে সেটা ফেরত দে। ওটা তো সেই মাটিতেই বিসর্জন দেওয়া হয়েছে মহারাজ। যাকে রক্ষা করার দায়িত্ব আপনি পালন করতে পারছেন না। মহারাজ, আপনি বৃথাই সময় নষ্ট করছেন। এদের সবার জন্য দ্রুত মৃত্যুদণ্ডের আদেশ দিন। না, আমার তো এত ব্যস্ত হওয়া উচিত নয়। এমনিতে ওরা এখান থেকে পালাতে তো পারবে না। আগে সৈনিকেরা আর পিছনে খাদ। যখন সাক্ষাৎ মৃত্যুর সামনে এই সাধারণ শিক্ষক এত উপদেশ দিতে পারে, তাহলে আমিও আমার লুট হওয়া রাজকোষের এক একটা স্বর্ণের হিসেব সুদে আসলে মিটিয়ে নেব। ধা ধা ধিন্না, ধা ধা ধিন্না। মৃত্যুদণ্ড পরে আগে আমি আমার ধন ফেরত চাই। সে তো জলে তলিয়ে গেছে মহারাজ। আপনি আর তা ফেরত পাবেন না। তাহলে আমার ওই ছেলেটাকে চাই, যে আমার রাজকোষ লুট করেছিল। কি নাম যেন ওর? হ্যাঁ, চন্দ্রগুপ্ত। কোথায় সেই চন্দ্রগুপ্ত? কোথায় লুকিয়ে রেখেছো ওই চন্দ্রগুপ্তকে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ও ধননন্দের সঙ্গে আছে। তাহলে কোথায় চন্দ্রগুপ্ত? কোথায় লুকিয়ে রেখেছিস ওই চন্দ্রগুপ্তকে? কি যেন প্রতিজ্ঞা করেছিলি তুই, দুষ্ট ব্রাহ্মণ? চুল খুলে আমাকে আমারই রাজসিংহাসন থেকে সরিয়ে ওই ছেলেটাকে বসাবি, আমাকে সরিয়ে দিয়ে ওই বালককে রাজা বানাবি? তাদিদা কাদাদা তাদিদা, এবার দেখ দেখ তোর সামনে তোর চন্দ্রগুপ্তের মাথা কিভাবে শরীর থেকে আলাদা করে দেব আমি। উপরে কি দেখছিস তখন থেকে তুই? এখন ওই ওপরওয়ালাও আর তোকে বাঁচাতে পারবে না। বল, কোথায় আছে চন্দ্রগুপ্ত? তুই জানিস আজ চন্দ্রগুপ্তের মাকেও আমি আমার সঙ্গে এনেছি। এবার তো বলে দে দুষ্ট, কোথায় আছে ও? সে এখানে নেই। আমি ওকে আগেই তক্ষশিলা পাঠিয়ে দিয়েছি। আপনি আপনার গুপ্তচরদের জিজ্ঞেস করতে পারেন। কি কি বললি তুই, দুষ্ট? ধূর্ত কোথাকার!
মহারাজ। अरे वाह 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 वाह, धिनक धिनक धिन धा धा धा। দুষ্ট ব্রাহ্মণ, তুই তো সত্যি এই বালককে তাক ধিনাধিন বানিয়ে দিয়েছিস। কিন্তু বালক, তুই তাক ধিনাধিন আর আমি ধাক ধিনাধিন। কারণ আমার কাছে মা আছে। তোর মা। মা 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 মা। যাও, গিয়ে ওর মাকে এখানে নিয়ে এসো। টানতে টানতে। যাও। এসো মুরা। কত ভালোবাসা, হ্যাঁ, মার ছেলের। দাদা দিন না, দাদা দিন না। এই ভালোবাসাই আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। যেহেতু আজ আমার এখানে অনেক ক্ষতি হয়ে গেছে, তাই আমি আজ এখানে একটা বহুমূল্য খেলা খেলবো। দাদা ধিন্না দাদা। ভয় পাবার কোনো প্রয়োজন নেই। খেলা সরল, অত্যন্ত সরল, সোজা সাপটা খেলা। এই বালককে আজ এই সিদ্ধান্ত নিতে হবে যে কাকে ও সবচেয়ে বেশি ভালোবাসে। কে কে ওর কাছে বেশি প্রিয়, মা নাকি গুরু?
ও যদি চায় তাহলে নিজের গুরুকে মেরে ফেলতে পারে। আর তাহলে আমি ওর মাকে ছেড়ে দেব, ওকেও ছেড়ে দেব। যদি ও নিজের গুরুকে না মারে তো আমি ওর মাকে মেরে ফেলবো। এখন এই খেলায় সবকিছু এই চন্দ্রগুপ্তের হাতে। নে সিদ্ধান্ত, মা নাকি গুরু? দাদা ত্রিকটা দিগেন। অসাধারণ ভবিষ্যতে আর খুব তাড়াতাড়ি যে দুটো জিনিস তোমার সবচাইতে প্রিয় তার মধ্যে যে কোনো একটাকে বেছে নেবার সময় আসবে, আর দ্বিতীয়টি চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। আমি তো অনেক আগেই বুঝতে পেরে গেছিলাম যে ওই ছেলেটার প্রাণ ওর মায়ের মধ্যে আছে। বলো, মা নাকি গুরু? তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও, মা নাকি গুরু? ধা তেরে কেটে ধা। আ আ আ আ আ। গুরু নাকি মা? চন্দ্রগুপ্ত, চল আমি তোকে সাহায্য করছি। দেখ বাবা, গুরু তো তুই অনেক পেয়ে যাবি। এই দুষ্ট ব্রাহ্মণটা মরলে তুই অন্য কাউকে পেয়ে যাবি, কিন্তু মাকে দ্বিতীয়বার ফিরে পাবি না। ভেবে নে। কেটে ফেল তুই তোর গুরুর গলা, আর নিয়ে যা তুই তোর মাকে। নিয়ে যা। চন্দ্রগুপ্ত, আমার কথা ভেবে নিজের আত্মাকে ভারাক্রান্ত করো না। মাও তো একজন গুরু, প্রথম গুরু। সত্যি কথা বলছে এই দুষ্ট ব্রাহ্মণ। হ্যাঁ, মেরে ফেল ওকে। আরে মা ফিরিয়ে দিচ্ছি আমি তোকে, কিন্তু তার আগে গলা কেটে ফেল তুই তোর গুরুর। মেরে ফেল ওকে। দেখ দেখ ওর চোখের মধ্যে মৃত্যু ভয় দেখ। দেখ। আচ্ছা, আমি তোকে পাটলিপুত্রে আমার মহলের পাশে একটা বাড়ি বানিয়ে দেব, যেখানে তুই তোর মায়ের সঙ্গে আনন্দে বাস করবি। অনেক অনেক স্বর্ণ দেব তোকে, কিন্তু তার আগে ওকে মার। মার চন্দ্রগুপ্ত, কেটে ফেল ওর গলা, শেষ করে দে ওকে। শেষ করে দে। মার মার চন্দ্রগুপ্ত, মেরে ফেল ওকে।
এখনো এই হীরে সম্পূর্ণ নয়। আমি ওকে তক্ষশিলায় নিয়ে গিয়ে উজ্জ্বল করব। আমি নিজে করব ওর সমস্ত শিক্ষা দীক্ষার ব্যবস্থা, যাতে একদিন ও মগধের রাজ সিংহাসনে বসতে পারে, আর এখান থেকে ও সমস্ত ভারতকে এক অখণ্ড রাজ্যে পরিণত করতে পারে। আমি তো এতদিন এটাই জানতাম যে আমার চন্দ্রগুপ্ত মারা গেছে। আমি এতদিন ধরে ভেবে এসেছি যে চাণক্যের কারণেই আমি আমার সন্তানকে হারিয়েছি, কিন্তু আমার চন্দ্র বেঁচে আছে। আর আচার্য চাণক্য ওকে এতটা প্রশিক্ষিত করেছেন যে ও ধননন্দর সাথে লড়াই করছে। তাহলে আচার্য একদিন অবশ্যই ওকে মগধের সম্রাট করে তুলবেন। হ্যাঁ, আচার্য চাণক্য বেঁচে থাকুক, তবেই ওই রাক্ষস ধননন্দ বিনাশ হবে। তখনই আমার চন্দু রাজা হবে। মা, তুমি কি করলে? চন্দু, এটা আত্মহত্যা নয় রে সোনা, এটা বলিদান, এক মায়ের বলিদান মাতৃভূমির জন্য, এক স্বপ্নের জন্য যেটা তোকে পূরণ করতে হবে। ওই রাক্ষসটাকে ধ্বংস করে তোকে মগধের মানুষজনকে মুক্তি দিতে হবে আমার সোনা। অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ করতে হবে। তুই করবি তো? তুই করবি তো? আমায় কথা দে, আমায় কথা দে চন্দু, আমায় কথা দে, নিজের মাকে কথা দে চন্দু। হ্যাঁ মা, আমি অবশ্যই তোমার স্বপ্ন পূরণ করবো। চন্দু, তুমি এইভাবে যেতে পারো না মা। আমি তোমাকে ছাড়া একদম একা হয়ে যাবো মা। এবার কি করবো আচার্য? আমাদের পালানোর সময় এসেছে। কিন্তু কিভাবে? ওই দেখো ঘন কুয়াশা আমাদের দিকে এগিয়ে আসছে। মনে আছে আমি বলেছিলাম যে কৌমুদী মহোৎসবের আগের রাতে বছরে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। তখনই এই ঘন কুয়াশার আগমনের সময়ের গণনা করে নিয়েছিলাম। এখন এই ঘন কুয়াশা চারদিক অন্ধকারে ঢেকে ফেলে আমাদের পালাতে সাহায্য করবে। না না, মনে হচ্ছে এইভাবে শুনবে না ও।
তুমি তুমি আমাকে ছেড়ে এইভাবে যেতে পারো না মা। আমি তোমার ছাড়া আমি একা হয়ে যাবো মা। মা